সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয়, আপনারা জানেন যে এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি পতাকাবাহী যে জাহাজ জলদস্যুদের কবলে পড়েছিল, সেই জাহাজ ফিরে এসেছে এবং এই জাহাজের নাবিকরা সবাই ফিরে এসেছেন নিরাপদে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার আজকের শিরোনাম দিয়েছি জলে দস্যুতা, বিভীষিকাময় অভিজ্ঞতা, ভবিষ্যতের করণীয়। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমভি আবদুল্লাহর মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাবেক রাষ্ট্রদূত, নিরাপত্তা বিশ্লেষক রিয়ার অ্যাডমিরাল ASMA আওয়াল সাহেব। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখব আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। পরিবহন ও জ্বালানি খাতকে বেশি গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরের জন্য 2.5 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন। কেন্দ্রীয় ব্যাংকের নীতি বারবার পরিবর্তনে ব্যবসায় ক্ষতি হচ্ছে, গভর্নরকে জানিয়েছেন FBCCI নেতারা। ডলারের দাম বাড়ায় উদ্বিগ্ন। সরকার প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করছে অভিযোগ বিএনপির। আমেরিকা সম্পর্কের উন্নয়ন চাওয়ায় হতাশ বিএনপি, বলেছে আওয়ামী লীগ। রাজধানীতে অপরিকল্পিতভাবে সড়ক খুঁড়ে পথ চলা মানুষের জন্য কষ্ট জাগানো হয়, যানবাহন চালানো দায় হয়, ঘটে দুর্ঘটনা। এবং দেশজুড়ে জনজীবন আবার তাপ প্রবাহের কষ্টে, আজকালের জন্য সতর্কতা জারি। মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস আছে। শিরোনামগুলো দেখছিলাম। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, একটি অভূতপূর্ব এবং অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ভূমধ্য সাগরে এই জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছিল এবং এই জাহাজে 23 জন বাংলাদেশি নাবিক ছিলেন। তাদের এই দস্যুদের কবলে থাকা অবস্থায় যে বিভীষিকাময় অভিজ্ঞতা হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন বারবার এই সাগর পথে জাহাজ দস্যুদের কবলে পড়ে এবং এই থেকে মুক্তির জন্য আগামীতে কী করণীয়, সেগুলো বিষয়েও জানব। প্রথমে ক্যাপ্টেন আব্দুর রশিদ, আপনার কাছ থেকে শুরু করতে চাই। যে সময়টা আপনাদের কেটেছে, একটা শুধু আপনারা তো আপনাদের প্রাণ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন, আপনাদের পরিবার ছিল, দেশের মানুষও কিন্তু ছিল। আপনারা সেখান থেকে হয়তো সেটা টের পান নাই, কিন্তু আমরা জানি যে এই আপনাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষও উদ্বিগ্ন ছিল, আপনাদের পরিবারের সদস্যদের মতোই। এই দস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আপনারা মুক্ত হওয়া পর্যন্ত এই সময়টার কথাই আগে আপনার কাছে শুনতে চাই। কেমন ছিল সেই বিভীষিকাময় সময়গুলো? আচ্ছা, আমি ধন্যবাদ জানাই বৈশাখী টিভিকে আর আপনাকে, এবং আমার সাথে যে উনি আছেন আমার সাথে, যে গেস্ট, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর প্রথমে একটা জিনিস আপনাকে কারেকশন করে দিই, এটা ভূমধ্য সাগর না, এটা হচ্ছে ভারত মহাসাগরে। হ্যাঁ, সরি, এটা হ্যাঁ ভারত মহাসাগর, ভূমধ্য না, ভারত মহাসাগরে। ওকে, তো আমরা যে জিনিসটা আপনি বলছেন, পুরা বাংলাদেশ এবং পুরা দেশে বিদেশে যারা আপনার বাংলাদেশি আছেন, প্লাস আমাদের মেরিন ডিপার্টমেন্ট যারা ছিল, মেরিন প্ল্যাটফর্মে যারা ছিল, সবাই উদ্বিগ্ন ছিল, সবাই আমাদের জন্য দোয়া করেছেন। তো আমরা নর্মালি তো আমরা অভ্যস্ত না এই সমস্ত অ্যানিমেশনের সামনাসামনি হওয়া। আমি এবং আমার ক্রু, অফিসার ক্রু যারা ছিল, তারা তো অভ্যস্ত না, যারা নামও শুনে নেই অস্ত্রগুলো। হ্যাঁ, তো যা হোক, আমরা আমাদের যে রুট ছিল মোজাম্বিক থেকে, আমরা রুটটা করেছি আপনার সোমালিয়ান কোস্ট থেকে অনেক দূরে। কোস্ট তো থাকে না, মানে স্ট্রেট লাইন থাকে না, একটু আঁকা বাঁকা থাকে। কিছু জায়গায় 600 ছিল, কিছু জায়গায় 500 নটিক্যাল মাইলস, কিছু জায়গায় 550 নটিক্যাল মাইল দূরে ছিল। তো আমাদের যে কোর্স ছিল আপনার খুবই আপনার নিরাপদ ছিল। হ্যাঁ, এটা দেয়ার ইজ নো হাই রিস্ক জোন। তারপরে আমরা আমাদের যে প্রিকশন থাকে নর্মালি জাহাজে, যে একটা সিটাডেল বলে একটা গোপন কক্ষ থাকে, ওটাতে সব যা জিনিস থাকা, স্যাটেলাইট ফোন, খাওয়া দাওয়া, ওখানে একটা যা করণীয় সব আমরা প্রস্তুত ছিল। এবং আমাদের যে
আপনার সেফটি যে ড্রিলগুলো হয়, হ্যাঁ, রীতিমতো আমরা ড্রিলগুলো করেছি। এবং আমাদের যে শিপ সিকিউরিটি একটা অ্যালার্ট সিস্টেম আছে, হ্যাঁ, ওটা আমি কিন্তু ক্যাপটিভিটির আগে 7 মার্চ আমি আমার কোম্পানির সিকিউরিটি অফিসার তার সাথে এটা আমি টেস্ট করি এবং আমাদের অফিস থেকে এটা আমি অ্যাকনলেজমেন্টও পাই, যেটা আমি অলরেডি পরবর্তী পর্যায়ে বিভিন্ন সংস্থাকে দিয়েছি যে আমরা এগুলো করেছিলাম। তো অন্যান্য যা আপনার যত আমার ইকুইপমেন্ট ছিল যে ডিস্ট্রেস পাঠানো, হ্যাঁ, ওগুলো সব আমার চালু ছিল, সচল ছিল, যার ফলে সেটা হলো মোজাম্বিক থেকে যখন আপনারা স্টার্ট করেন তখন এগুলো সব আমরা টেস্টিং করি এবং আমাদের যে যে আপনার প্র্যাকটিসগুলো, যে আপনার সিকিউরিটি ড্রিল, সব কিছু আমাদের ঠিকঠাক ছিল। তো তারপর এগুলো হচ্ছে এক্সট্রা প্রিকশন ছিল আর কি। আর সম্ভবত আমরা যে হাই রিস্ক এরিয়াতে নাই, সুতরাং আমাদের মনে করেন মানে কোনো সংশয় ভয় সংশয় রাইট, যার ফলে আমরা দেখবেন ওই মানে আমরা ওই যে একটা ওয়ার বলে রেজর ওয়ারটা, তো আমাদের রেজর ওয়ারটা আমরা সেই জন্য আর রেজ করা হচ্ছে না। আমাদের পর্যন্ত রেজর ওয়ার ছিল, আমাদের স্টোরে রেজর ওয়ার ছিল, এগুলো ছবি পরবর্তী যে বিভিন্ন সংস্থাকে আমরা পাঠাইছি যে রেজর ওয়ার মজুদ ছিল, সব কিছু ছিল, ডামি ছিল, এভরিথিং ইজ দেয়ার, এবং স্যাটেলাইট ফোন টোন সব কিছু ছিল। আর আমরা যে ওরা যখন এই দস্যুরা যখন আপনাদের জাহাজে উঠলো, নিয়ন্ত্রণ নিয়ে নিল, তখন কি পরিস্থিতি আপনাদের মধ্যে ছিল? যখন এরা উঠে যায় তখন অফিসের সবাই মানসিকভাবে একটু ইয়ে ছিল, আপনার দুর্বল ছিল, সবাই ভয়ভীতি দেখাচ্ছিল, ওরা ফায়ারিং করতেছিল। সুতরাং আমার অফিসার গ্রুপ সবাই ভীত সন্ত্রস্ত ছিল প্রথম। তারপরে আস্তে আস্তে যখন আমরা ওদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আস্তে আস্তে একটা মানে আমাদের সাথে যে ওরা কিন্তু একটা ইংলিশ পারে না, তো ওই বোবার মতন আর কি একটু পারে, তো আমরা সবাই আস্তে আস্তে করে একটা বন্ধুত্ব সুলভ আচরণ শুরু হয়েছে। প্লাস আর আমাদের যে রমজান ছিল, প্রথমত আমাদের যখন ধরছে আমরা বলছি আমরা বাংলাদেশি, উই আর অল মুসলিম, বাংলাদেশি, এবং আমরা রোজা, তো ওটা একটু ওরা আমাদেরকে সমীহ করে যে সবাই যে বাংলাদেশি এবং মুসলমান এবং যে রোজা, এই জিনিসটা আমাদের অনেক কাজে লেগেছে। এই জিনিসটা ধর্মীয় ব্যাপারটা ওরা গুরুত্ব এনেছিল এবং আমাদেরকে এটা কেন বলেছিলেন? আপনারা কি অনুমান করতে পেরেছিলেন যে এই দস্যুরাও সোমালিয়া, আমরা তো জানি সোমালিয়া মুসলমান, তো আমরা ওটার সাথে সাথে আমরা বলছি মুসলিম, আমরা জানি যে সোমালিয়ান মুসলিম, সুতরাং ওটাই আমরা তাড়াতাড়ি বললাম যে আমরা বাংলাদেশি, আমরা উই আর মুসলিম অ্যান্ড উই আর কিপিং ফাস্টিং। তারপরে ওরা একটু ইংলিশ বলে আর কি। তো আমাকে তো প্রথম সেকেন্ড অফিসার আমাকে প্রথমে ক্যাপ্ট করে, মানে আমাদেরকে ক্যাপচার করে দুজনকে, তারপর সবাইকে ডাকা পরে দেন আমরা আত্মসমর্পণ করি। দেন আর ক্রু অফিসার আপনি তো জানেনই, তো আমরা যেহেতু এই সমস্ত ভারী অস্ত্রের মুখে কোনোদিন হয়নি, তো সবাই ইয়ে ছিল আর কি। যে আবার আজ শুনবো আপনার এই সেই অভিজ্ঞতার গল্প। এসএম আউয়াল, আপনার কাছে একটু আসতে চাই, যে ভারত মহাসাগরের যে এলাকা দিয়ে এই বাংলাদেশি জাহাজটা আসছিল, ক্যাপ্টেন রশিদ বলেছেন সেটি কিন্তু নিরাপদ ছিল, অনেক নিরাপদ, যার ফলে তাদের মধ্যে কোনো আশঙ্কা সংশয় কিছুই ছিল না। এবং এই রুটটি নিশ্চয় অন্যান্য আন্তর্জাতিক মেরিটাইম রুট এবং অন্যান্য দেশের জাহাজও ব্যবহার করে, চলাচল করে। এই রুটের তো যদি নিরাপদই মনে করা হয়, নাবিকরা যদি নিরাপদে মনে করেন, তারপর এই রুটে কেন কিভাবে এই দস্যুরা জাহাজে নিয়ন্ত্রণ নিতে পারে? মানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা কি ওই রুটে ছিল না, যেহেতু এটা একটা আন্তর্জাতিক রুট? কি মনে হয় আপনার? ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। আর বিশেষভাবে আমি ক্যাপ্টেন রশিদ, উনি একটা অডিয়েল থেকে ফেরত এসেছেন। আই রিমেম্বার বোধহয় সম্ভবত আপনার 14 বা 15 মার্চ একটা টকশো ছিল এই আপনাদের চ্যানেলেই। তো সেদিন ছিল তাদের দ্বিতীয় বা তৃতীয় দিন অন্তরীণের, তখন তারা ওই ইয়েতে যাচ্ছেন, সোমালি কোস্টের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো তখন উৎকণ্ঠা ছিল যে এই জাহাজের কী হবে, ক্রুদের কী হবে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমি মোবারকবাদ জানাচ্ছি ক্যাপ্টেন রশিদকে, উনি সাফল্যজনকভাবে
নিরাপদে ওনার যে 32 জন ক্রু সহ চলে এসেছেন, 23 জন ক্রু সহ বাংলাদেশে চলে এসেছেন। এটা একটা তার পরিবার সবার জন্য একটা স্বস্তির বিষয় এবং দেশবাসীর জন্য একটা স্বস্তির বিষয়। আপনি যে পয়েন্ট উল্লেখ করেন সেটা হচ্ছে যে এই যে সোমালিয়ার যে জলদস্যুতা, এটা তো কয়েক দশক যাবৎ চলছে। সেই আপনার 1991 সনে যখন ওই সাইদ বারি তাদের যে শাসক ছিলেন, তার ক্ষমতাচ্যুতির পরেই যে ওয়ারলর্ড যারা ছিল তারা যখন একটা বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গেল, এরপর থেকে তো এটা গ্র্যাজুয়ালি একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো। তো তখন থেকেই কিন্তু আপনার এই আইন শৃঙ্খলার অবনতি এবং তার সাথে এই জলদস্যুতার ব্যাপারটা, এটা সোমালিয়া এবং ওই অঞ্চলে অনেক আগেও ছিল, এটা নতুন একদম নতুন না। তো ওই সময় আস্তে আস্তে যেহেতু একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে গেল, তো এরপরে ওই যে এন্টায়ার কোস্ট যেটা এই সোমালিয়ার যে আপনার যে উপকূলটা, ইটস এ ভেরি লং কোস্ট, সেই কেনিয়া থেকে শুরু করে আপনার সেই জিবুতি পর্যন্ত ভেরি ভেরি লং এরিয়া, কোস্টাল এরিয়া। তো এখানে আপনার এই অ্যারাউন্ড 2000 সন থেকে তখন ওই যখন তারা ব্যর্থ রাষ্ট্র একদম পুরোপুরি হয়ে গেল, তো তখন ওই এলাকাটা হয়ে গেল আপনার যে টক্সিক যে ম্যাটেরিয়াল ওয়েস্ট, ইভেন আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এবং এটা বলা হয়ে থাকে যে নিউক্লিয়ার ওয়েস্টও ওখানে ডাম্পিং হচ্ছিল ওই এলাকাটাতে। তো তখন এদের যে ফিশারম্যান এবং ওই ওয়ারলর্ড যারা ছিল, তো তাদের ভিতরে একটা হলো যে আমাদের এই এলাকাটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তো আমাদের কিছু করা উচিত। তো সেই থেকেই তাদের ওই একটা কোস্টগার্ড টাইপ তারা গঠন করে 2000 সনের দিকে। তো এটা যখন তারা গড়ে তুললো, ওই যে সমস্ত জাহাজ আসছিল, এটা একটা ইটস এ $multi-billion ট্রেড, এই যে টক্সিক জিনিসগুলো সাগরে ফেলে দেওয়া। তো এদেরকে ধাওয়া করা, ধরা, এগুলো করতে গিয়ে তারা দেখলো যে এই শিপকে ধরা এবং যে ধাওয়া করা এ তো একটা সহজ ব্যাপার। আর ওরা যেহেতু নাবিক হিসাবে তারা ভালো, অ্যাজ এ সেইলার ভেরি এফিশিয়েন্ট, তো এটা তো একটা ভালো জিনিস, আমরা জাহাজ ধরি না কেন। তো তখন কিন্তু একটা দেশাত্মবোধ থেকে যে আমাদের এলাকার যে আমাদের সমুদ্র সীমা নষ্ট করে ফেলছে, তো তাদেরকে ধরি আমরা, এটা ছিল একটা কোনো অপরাধ বোধ থেকে না, এটা একটা জাতীয়তা বোধের চেতনা থেকে শুরু হলো। তো এরপরে এই করতে করতে তারা শুরু করলো ফিশিং ট্রলার ধরা, ছোটোখাটো জলযান ধরা, এগুলো করতে করতে আস্তে আস্তে আপনার 2009 এসে ইট বিকেম এ ফুল স্কেল পাইরেসি। এবং জলদস্যুতা যেটা, এটা হলো একটা আদিম অপরাধ। সেই যখন থেকে আমাদের পূর্বপুরুষরা সাগরে যাওয়া শুরু করেছে, তখন থেকেই এই সাগরের এই জলদস্যুতা এটা চলে আসছে। তো এই হলো এটার ব্যাকগ্রাউন্ড। তো ওই সময় থেকে আপনার 2009 থেকে আপনার 12 পর্যন্ত এটা ছিল একটা পিক পিরিয়ড। সে 2011-2010-এ এই সেম কোম্পানি এসএস শিপিংয়ের তাদের এমবি জাহানমণি এটা ধরা পড়েছিল। তো 2011 ছিল ওই পিকের ভিতরে সবচেয়ে মানে ক্রুশিয়াল একটা পিক। 160টা জাহাজ ধরেছিল তারা 2011-তে, এক বছরে। তো এই করে আপনার যখন এই 2012 পর্যন্ত এটা চলতে থাকলো, তো এরপরে ইট বিকেম এ ভেরি ডিফিকাল্ট একটা সিনারিও, যে ওদিকে যাওয়াই যাচ্ছে না। গেলে এটার পারিসে একটা মানে এক বছর যে 160টা ধরে, তাহলে তো বুঝতে পারছেন যে কী অবস্থাটা। তো ইট বিকেম এ সর্ট অফ $multi-billion ইন্ডাস্ট্রি এই পাইরেসিটা। তো তাদের সেই ব্যাংকিং, তাদের ইভেনের সর্ট অফ স্টক মার্কেট আছে এটা নিয়ে। এবং যেহেতু একটা ব্যর্থ রাষ্ট্র, এটার ওই দেশটার 5টা প্রভিন্স আছে বা রাজ্য আছে, এগুলো আবার সেমি অটোনমাস। তো এগুলোর আবার একটা গভর্নমেন্ট আছে, আবার আরেকটা ফেডারেল গভর্নমেন্ট। তার মানে কি এই পাইরেসি দস্যুতার সঙ্গে ওই দেশের কোস্টগার্ড যেটা, সেই কোস্টগার্ড জড়িত আপনি বলতে চাচ্ছেন? এই এন্টায়ার নেশন জড়িত।
আপনার সেই ফেডারেল গভর্নমেন্ট, দ্য স্টেট গভর্নমেন্ট এবং যে আপনার এই গোত্রগুলো আছে, এগুলো সব তো আপনার গোত্রে ভাগ করা যায়, ক্ল্যান পুরা ইয়েতে। ওই প্রত্যেক গোত্রের একটা করে পাইরেসি গ্রুপ আছে, এবং এটা দ্যাট ইজ দেয়ার ওয়ান অফ দেয়ার বিগেস্ট মানে মানি স্পিনিং ইয়ে আর কি। তো এটা বলা হয় যে একটা $7 বিলিয়ন মতো টার্নওভার ছিল ওই পিক পিরিয়ডে। তো এই চললো। এরপরে আপনার আন্তর্জাতিক যে নৌ পেট্রোল এগুলো শুরু হলো, আমেরিকান, দ্য নেটো পেট্রোল, অ্যান্ড ফাইনালি দ্য ইউরোপিয়ান নেভাল ফোর্স, তারা ওই এলাকাটা অপারেশন আটলান্টা নামে একটা অপারেশন তারা শুরু করলো, এবং এর ফলে আপনার এটা কমে আসতে থাকলো, এবং কমে আসতে আসতে বাই 2017 এটা একদম মানে শূন্যের কোঠার মতো চলে আসলো। তো তার মানে যদি আমরা মানে ক্রমিক ইতিহাসটা ধরি, তাহলে 2012 থেকে 2023 পর্যন্ত মোটামুটি একটা শান্ত পরিবেশ, যার ফলে 2022 সালে এসে আপনার অ্যাবাউট 6টা বিগ মাল্টিন্যাশনাল শিপিং কোম্পানি এবং ইন্স্যুরেন্স কোম্পানি এরা ডিক্লেয়ার করলো যে এই এরিয়াটা সেফ, এখানে আর পাইরেসির তেমন কোনো অসুবিধা নেই। তো এই ধরনের একটা চললো। বাট 2023-এর আপনার নভেম্বর এসে যখন এই হুতিরা আপনার ওই বাব আল মান্ডাবে অ্যাটাক শুরু করলো, আপনার ফিলিস্তিনের হামাসের সাথে একাত্মতা ঘোষণা করে জাহাজ অ্যাটাক করা শুরু করলো, তো তখন এরাও এনার্জাইজ হয়ে গেল যে এই তো একটা সুযোগ এসে গেছে, সোমালিয়ান পাইরেটস। তো তারা তখন শুরু করলো নভেম্বর 2023 থেকে। তো এই যে শুরু হলো আপনার, সেটা নিয়ে মার্চের 12-তে আপনার এই MV আবদুল্লাহ ধরা পড়লো। তো এই যে আপনার সময়টা, এর ভিতরে দেওয়া 20 অ্যাটাকস, 20টা অ্যাটাক হয়েছে। মানে এই MV আবদুল্লাহ ওয়াজ 20th শিপ ক্যাপচার হয়েছে আর কি, 23 নভেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত, 12 মার্চ পর্যন্ত এই সময়টা। তো এখন আপনার প্রশ্ন যেটা, যে এটা যদি সেফ হয় তাহলে তো সব ঠিকই ছিল না, ঠিক ছিল না। এই জন্য যে ওই যে স্পার্ক যেটা হলো, এই যে নভেম্বর থেকে যে আপনার জাহাজগুলো ধরা শুরু হয়ে গেল, 20টা অ্যাটাক হয়েছে, এবং এই MV আব্দুল আগে 2টা শিপ, একটা ইন্ডিয়ানরা ধরেছে, আরেকটা ইউ পেট্রোল থেকে ধরেছে, 2টা রেস্কিউ করেছে তারা। তো এই সমস্ত একটা ইয়েতে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল একটা রাইজ অফ পাইরেসি এগেইন। তো সেই হিসাবে এখানে সতর্কতার একটা সুযোগ ছিল। তো এরপরে আপনার যে রুটটা তারা ফলো করেছে, হ্যাঁ এটা হাই রিস্ক জোনে নাই, তবে ওভারঅল যে আপনার সতর্কতাটা, সেটা কোম্পানি কতটা সিরিয়াসলি নিয়েছিল, সেটা একটা বিবেচনা বিষয়। জি, ধন্যবাদ ক্যাপ্টেন রশিদ। আপনার কাছে আবার আসবো, শুধু একটা প্রশ্ন রেখে যাই। আপনারা যে রুটটা বেছে নিয়েছিলেন মোজাম্বিক থেকে দুবাই আসার জন্য, সেই রুটটা আপনারা বলছেন যে হাই রিস্ক জোন ছিল না, কিন্তু ইতিহাস বলছে যে 23 নভেম্বর থেকে 20টি জাহাজ এই রুটে আক্রান্ত হয়েছে দস্যুদের কবলে। এটা জানার পরেও আপনারা প্রিকশন কোনো কিছু নিয়েছিলেন কি না, সেটা একটু জানবার বিষয়। আমি নিব আপনার উত্তর, তবে তার আগে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা আলোচনা করছি জলে দস্যুতা, বিভীষিকাময় অভিজ্ঞতা, ভবিষ্যতের করণীয়, এই বিষয় নিয়ে। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত ইস্পানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম আমাদের MV আবদুল্লাহ জাহাজের দস্যুতার কবলে পড়া নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সেই জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ, এবং রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল ASM আওয়াল। জনাব রশিদ, আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে, সেই সঙ্গে আরেকটু যুক্ত করি যে যেই সময়টা আপনারা দস্যুদের নিয়ন্ত্রণে ছিল জাহাজ MV আবদুল্লাহ, ওই সময়টা প্রথম আপনারা কিভাবে মানে তাদের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে বা কার সঙ্গে প্রথম যোগাযোগ হলো যে আপনারা বিপদের মধ্যে রয়েছেন? আচ্ছা,
কোনটা আগে বলবো? শেষেরটা আগে বলেন, তারপরে জাহাজের রুট কেন এদিক দিয়ে নেওয়া হলো সেটা। আচ্ছা, যে জিনিসটা হচ্ছে আমরা যখন অ্যাটাক হই তখন আমাদের আমি যেটা করেছিলাম, আমার কোম্পানির সিইও স্যার যে মিস্টার মেহরুল করিম, ওনাকে সর্বপ্রথম আমি জানিয়েছিলাম যে এটা কি স্যাটেলাইট ফোন কল করার সুযোগ পেয়েছিলেন? জি জি, তখন তো ওরা উঠে নেই, ওঠার আগে আর কি, জাস্ট উঠে গেছে, জাস্ট উঠছি তখন বলেছে যে আমরা কিছু ভিডিও দেখেছি যে স্পিড বোট থেকে, একটা জাহাজ থেকে, ছোট জাহাজ থেকে নেমে স্পিড বোট থেকে পাইরেট ডাকাতরা, দস্যুরা পিছন দিয়ে ঘুরে অস্ত্র নিয়ে জাহাজে উঠছে। জি জি জি, ওই সময় আমি টেলিফোন করে বলেছি যে আমরা ক্যাপচার, এই জাস্ট ওই সংবাদটা টেলিফোনে, স্যাটেলাইট টেলিফোনে দেওয়া হচ্ছে। আর অন্যান্য যেগুলো, এগুলো ডিস্ট্রেস বাটন ছাড়া, ওই যে সারা চিনে ডিস্ট্রেস বাটন প্লাস হচ্ছে শিপ সিকিউরিটি অ্যালার্ট, এগুলো দিয়ে আমরা না, যেই মেরিটাইম জোনে আপনারা ছিলেন, ওই জোনের ভিতরে কোনো নিয়ন্ত্রণ কক্ষ ছিল না? যেমন আমাদের ফ্লাইটগুলো কি হয়, যেই আকাশ সীমায় না, ওখানে আমি কোস্টগার্ডকে, আমার যে অফিসার ছিল, আমি প্লাস আমার অফিসার দায়িত্ব যারা ছিল, কন্টিনিউয়াস ডাকা হয়েছে। দেয়ার ইজ নো, যে স্যার বললো ওখানে কিচ্ছু নেই, আপনার ওখানে কোস্টগার্ড নেই, কিচ্ছু নেই, নাথিং। সোমালিয়ান কোস্টে নো কোস্টগার্ড, নাথিং। ওখানে কোনো আপনি সাহায্য কিচ্ছু পাবেন না। তারপরে আমি একটা জিনিস যুক্ত করি, স্যারও বলছে ওই যে হুতিদের জন্য আমার যে নেভাল যে ফোর্সগুলো, নেভাল যেগুলো পেট্রোলিং, তারা তো এঙ্গেজ ওদিকে, এই সাইডটা ফ্রি। হ্যাঁ, তো এখানে যদি টল দিত, হেলিকপ্টার টল থাকতো, তাহলে তারা আমাদের ক্যাপচার করতে পারতো না। এটা আমার কাছে মূল একটা কারণ এটা। প্লাস আপনি ইন্টারেস্টিং, 2023 জানুয়ারিতে যে আপনার চার্টটা রিলিজ করে এডিশন, দেয়ার ইজ নো হাই রিস্ক মেনশন ইন দ্য আপনার যে সিকিউরিটি চার্ট আছে QR 6099, আপনার কোনো হাই রিস্কের উল্লেখ নাই। আমার কাছে ওটার প্রমাণ আছে, আমার জাহাজে আছে, এটা আপনি পয়েন্টে রাখতে পারেন। দেয়ার ইজ নো হাই রিস্ক। জানুয়ারি 2023, আপনি কি আপনি নিজে হাই রিস্ক আপনি বলবেন আমি হাই রিস্ক আছি? দেয়ার ইজ নো হাই রিস্ক অ্যাট অল। আমার জাহাজে এখনও ওই চার্ট আছে, ওই অনেক কোনো হাই রিস্ক নাই, শুধু ভলান্টারি আপনার রিপোর্টিং, BRA বলে, ভলান্টারি রিপোর্টিং এরিয়া, অনলি দেয়ার ইজ ভলান্টারি রিপোর্টিং এরিয়া, নো হাই রিস্ক অ্যাট অল। 22 থেকে, হ্যাঁ 23 জানুয়ারি 2023, দেয়ার ইজ নো হাই রিস্ক। এটা আপনার ইন্টারন্যাশনাল যারা দায়িত্ব আছে উঠেই ফেলছে, ডিক্লেয়ার করেছে। সো ওয়াই আই উইল টেক এনি অ্যাকশন? নো, আমি তো সেফ জোন আছি, আমি একটা মনে করেন এরিয়াতে আমাকে র্যাব বাহিনী আমাকে নিশ্চয়তা দিচ্ছে, আমাকে আবার ডিফেন্স নিশ্চয়তা দিচ্ছে, আপনি ফ্রি, ঠিক আছে, আপনি নিশ্চিত ঘুমান। তো আমাকে তো আমার ইন্টারন্যাশনাল যে চার্টটা দিচ্ছে, ওখানে হাই রিস্ক এরিয়া ডিক্লেয়ার করে নাই, আপনার উঠিয়ে দিচ্ছে। সুতরাং আমি ওখানে নিশ্চিন্তে, আমি আমার সব দরজা জানলা খুলে আমি জাহাজ চালাবো, ঠিক আছে। তাহলে তারা তো এটা, আপনি স্যার যেটা বললো যে এত 20টা আপনার অ্যাটাক হয়েছে, ঠিক আছে, হোয়াই ইন্টারন্যাশনাল অথরিটি নট এক্সটেন্ড অর ইম্পোজ দ্য হাই রিস্ক এরিয়া? আপনি চার্ট নিতে পারেন, আপনি অলরেডি আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে এই চার্ট দিয়েছি। একটা ভুল তথ্য ছিল, যে তথ্যের ভিত্তিতে আপনারা, হ্যাঁ, আমি 500-550 মাইল দূর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেফ জোন তো অবশ্যই। প্লাস এটাই প্রমাণ করে যে আমার সেফ জোন, আরও আমাকে এই যে আপনি জানুয়ারি 2023 চার্টটা প্রমাণ করে যে ইউ আর সেফ, আপনার সেফ। আপনি যেটা বললেন স্যার, নভেম্বর ডিসেম্বর বোধহয় আপনার বুলগেরিয়ান জাহাজটা, আপনার এই যে রুইন জাহাজটা ডিসেম্বরে আপনার ক্যাপচার হয়েছে। তাহলে এই যে হাই রিস্ক এরিয়াটা মানে আপনার এডিশন নতুন পাবলিশ করলো না কেন জানুয়ারিতে আপনি উঠাই ফেলছেন, নো রিস্ক, ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক। সো আমরা তো, তারপরেও আমাদের যে সিটাডেল যেটা ছিল, প্লাস অন্যান্য যেগুলো বললাম না আপনাকে, মার্চের 7 তারিখ আমার কোম্পানির সিকিউরিটি অফিসারের সাথে যে সিকিউরিটি টেস্টটা করেছি, তার অ্যাকনোলেজমেন্ট আমি ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দিয়েছি, ঠিক আছে। আর অন্যান্য যেগুলা যে আর কি রিস্ক, এখানে তো আর্মস গার্ড নেওয়ার প্রশ্ন ওঠে না। আপনি যদি এমনি জাহাজে কি মানে আমি বলি হাই রিস্ক এরিয়া যদি ডিক্লেয়ার থাকে, যদি ইফ ইউ আর গোয়িং থ্রু হাই রিস্ক জোন, দেন ইউ আর সাপোজ টু ক্যারি দ্য আর্মস গার্ড। হ্যাঁ, এইটাই রুলস। আপনি হাই রিস্ক এরিয়ার বাইরে গেলে আর্মস গার্ড নেওয়ার কোনো দরকার নেই। এই ধরনের, আমি খুবই সিম্পল একটা দর্শকদের জন্য সাধারণ একটি প্রশ্ন, এই যে জাহাজে নিজস্ব কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে না? আমাদের যখন আমাদের কোনো যে দস্যুরা আসছে অস্ত্র উঁচিয়ে, মানে আমাদের কোনো অস্ত্র থাকে না জাহাজে, মার্চেন্ট শিপে দেয়ার ইজ নো অ্যানিমেশন এট অল, নিয়ম নেই, কোনো রুলস নেই, উনি জানবে মার্চেন্ট শিপে থাকে না।
আচ্ছা, আমরা হচ্ছে দস্যুদের সঙ্গে পরে যোগাযোগটা কিভাবে হলো এবং কিভাবে আপনারা মুক্ত হলেন সেই গল্পটাও একটু জানেন। দস্যুদের সাথে যোগাযোগ মানে আমাদের তো হচ্ছে আপনাদের যে এবং, ট্রান্সলেটর, একজন ট্রান্সলেটর আসছে, তার সাথে আমরা দস্যুদের যে কমান্ডার ছিল প্লাস ক্যাপ্টেন পাইলট ছিল, ওরা যে কথাবার্তা বলে, ইংলিশ পারে না তো, ওই যে ট্রান্সলেটর ছিল ওই আমাদের সাথে কথাবার্তা বলতো। বাট কোম্পানির সাথে কথাবার্তা আমরা ওই যে সেদিনে বলেছি ওটা, ওই যে আমরা ক্যাপচার হয়ে গেছে ওটা, আর ওটা হচ্ছে নেভিকে দূরে যাওয়ার জন্য। তখন আমি ট্রান্সলেটরকে বলি যে তোমার কমান্ডারকে বলো, আমি কি আমার সিইও সাহেবকে বলি যে মানে আমাদের নেভাল হেডকোয়ার্টারকে রিকোয়েস্ট করার জন্য, যে এদেরকে বলার জন্য। আমি নাম্বারগুলো নিয়েছিলাম যে আপনার পেট্রোলিং শিপের যে নাম্বারগুলো, ওই যে আটলান্টা প্লাস ফ্রান্সের একটা ছিল, হ্যাঁ ইন্ডিয়ান ছিল, এগুলোর নাম্বারগুলো আমি আমার সিইও সাহেবকে দিয়েছি। সিইও সাহেব বলতে ওকে আই উইল টেক কেয়ার। তখন নেভাল হেডকোয়ার্টার থেকে বোধহয় ওদেরকে নির্দেশ দিয়েছে দূরে সরে যাওয়ার জন্য, নাহলে তো আমাদের একটু অস্ত্রের মুখে অথবা বাইরে নিয়ে মানে মারার হুমকি দিচ্ছিল। যার ফলে আমি আমার ক্রুদের সেফটি ফার্স্ট, মাস্টার হিসেবে ক্যাপ্টেন হিসেবে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেফটি অফ লাইফ, দায়িত্ব পালন করেছি। সেফটি অফ শেষ লাইফ। পর্যন্ত মুক্ত হলেন কিভাবে? আচ্ছা, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। সেটা ছিল 13ই এপ্রিল। হ্যাঁ, 13ই এপ্রিল আমাদেরকে এই ট্রান্সলেটর বলল যে ক্যাপ্টেন তোমার যে ক্রুগুলা সবাইকে ডেকে নিয়ে আসো। সম্ভবত আপনার ওখানকার টাইম 11টা বোধহয়, সম্ভবত 11টা, আপনাদের বোধহয় আমাদের 3 আওয়ার্স ছিল, আপনাদের বিকাল 3টা। সোমালিয়ার সাথে বাংলাদেশে 3 আওয়ার্স ছিল পার্থক্য। জি, তো ওই ট্রান্সলেটর যা বলে আমাদের অস্ত্র মুখে, বুঝছেন না, আমাদের বললো তোমার 23 জন ক্রু আপনার হ্যাচ কভার, ওই যে 5 নম্বর কার্গো হোল্ডের উপরে দাঁড়াইতে হবে। তারপর আমরা গেলাম, রোদও ছিল। তারপর আমাদের বললো ওই একটা আসলে রাউন্ড দিলে তোমরা হাত তুলে হাত নাড়াবা। এটা ছিল 13ই এপ্রিল। ওই প্লেন বা হেলিকপ্টার, আমরা মনে করছি যে আমাদেরকে বলছে নেভির একটা পেট্রোলিং আসবে, তো নেভিরা তোমাকে দেখতে চাচ্ছে তোমরা 23 জন, হ্যাঁ 23 জন অ্যালাইভ কিনা। আমাকে ট্রান্সলেটর এই কথা জানিয়েছে যে নেভির একটা পেট্রোলিং হেলিকপ্টার সামথিং লাইক দ্যাট, একটা হেলিকপ্টার। আমরা দেখলাম না হেলিকপ্টার না, একটা ছোট্ট বিমান আসলো। বিমান এসে, বিমানটা কিন্তু আমরা কোত্থেকে আসলো আমরা খেয়ালও করিনি, হঠাৎ করে আওয়াজ, ঠিক আছে। তো রাউন্ড মারলো আমাদেরকে, ওই যে ট্রান্সলেটর যে ছিল ও বললো যে তোমরা হাত নাড়ো 23 জন। আমরা হাত নাড়লাম, এই রোদও ছিল। তারপরে ওরা বললো কিছুক্ষণ পর বললো ঠিক আছে তোমরা এখন ব্রিজে যাও, ব্রিজ থেকে একজনও বের হবে না। তারপর আমরা ব্রিজে চলে গেলাম। ব্রিজে যাওয়ার পরে আমাদেরকে আর বেরোতে দেয়নি, ওখানে সব অস্ত্র নিয়ে ব্রিজের ভিতরে বাইরে লক করে দিচ্ছে, আমাদের ডোরগুলো লক করে অস্ত্র নিয়ে বসে আছে আমরা সবাই ওখানে। তারপরে দেখলাম সন্ধ্যার সময় বোধহয় রাত হয়ে গেছে। তারপরে আমাকে বললো যে অ্যাঙ্কর তুলে ফেলতে, ট্রান্সলেটর বলছে, কমান্ডার বলছে তোমাকে অ্যাঙ্কর তুলে ফেলতে। তারপর আমি অ্যাঙ্কর তুলে ফেললাম। তারপরে দেখলাম আস্তে আস্তে ওরা নেমে যাচ্ছে, রাত্রে নামতেছে, আস্তে আস্তে নামা শুরু করছে। শেষ রাত আপনার 12টা 8 ওই সময় তারা ওই যে আমাকে নিয়ে গেছিলো, লাস্ট 5 জন ছিল, বোট ছিল, বোটগুলোতে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমাকে কিছু বলে নেই যে আমরা এখন নেমে যাচ্ছি, যে ট্রান্সলেটর ছিল তোমরা এখানে থাকবে। পরে ফাইনালি যে 5 জন ছিল লাস্ট বোটে 5 জন যাবে, ওখান থেকে অস্ত্র নিয়ে আসছে, ক্যাপ্টেন তুমি আমাদের সাথে আসো। আমাকে পিছনে নিয়ে, শুধু আমি আর সবাই এখানে, আমাকে নিয়ে ওরা স্ট্যান্ড বাই রাখছে, পিছনে দিয়ে জাহাজের পিছন বলে স্টান, ওখান দিয়ে ল্যাডার ছিল, ওখান দিয়ে সবাই গেছে। লাস্ট 5 জন ওখান দিয়ে নামে যাওয়ার পরে আমরা যাব, আমাদের বোট যাওয়ার পরে তুমি এখান থেকে সরবো, নাহলে গুলি করে দেবো। আমি দাঁড়াইছিলাম, এটাই কাহিনী। ওখানে দাঁড়াইছে? হ্যাঁ, আমি ওখানে দাঁড়াই, আমি একজনই। হ্যাঁ, শিপ কিন্তু পাইরেটদের শিপ চলে যাবার পরে, হ্যাঁ, তারপর আমরা আসছি। কিন্তু আমার অ্যাঙ্কর তোলা ছিল তখন, অ্যাঙ্কর নাই, অ্যাঙ্কর উঠানো, অ্যাঙ্কর নোঙ্গর তুলে দিয়েছে, ওরা বলছে নোঙ্গর তুলতে। তারপর আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা মুক্ত, এই 12টা 8 মিনিটে। এরপরে ওরা নেমে যাওয়ার পরে তো আর ওদের কোনো কমিউনিকেশন ওদের সঙ্গে হয় না? আপনার জাহাজ যখন চলছে? জি জি, আমাদের জাহাজ চলছে, সবাই ব্রিজে সবাই একজন কোলাকুলি করতেছে যে জাহাজে আর কেউ নেই, যেহেতু 5 জন লাস্ট। পরে স্বাভাবিকভাবে যোগাযোগ হলো আপনার ঢাকার সাথে? বা হ্যাঁ, তখন আমি আমাদের যে কোম্পানির সিইও ছিল মিস্টার মেহরুল করিম, ওনাকে আমি কল দিয়েছিলাম যে স্যার এই যে আজকে যে 5 জন লাস্ট 5 জন দেখে আমাদের সব মানে আমাদের জলদস্যু সব নেমে গেছে, এই যে 12টা 8 স্যার এটা। তারপর নিয়ে বললো যে ঠিক আছে তোমরা ফুল স্পিড আপ করে, আর যেভাবে নেভাল আমাদের যে 2টা নেভাল শিপ ছিল
ওরা যেভাবে তোমাকে অ্যাডভাইস করে ওইভাবে তুমি প্রসিড। ওদের সঙ্গে তখন আপনার হ্যাঁ, ওদের সাথে নেভির আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে এবং একটা মিটিং পয়েন্টে যাওয়ার পরে থামাইছে। ওরা আইসা আমাদের সবাই স্বাস্থ্য পরীক্ষা করছে, পুরো জাহাজ পরিদর্শন করছে, ইন্সপেকশন করছে, ডিএনএ টেস্ট করছে। ওই পেট্রোল জি জি জি, হ্যাঁ, ফ্রান্স এবং আটলান্টিক, ইটালির দুইটা কম্বাইন্ডলি আসলো। একটা তথ্য রিয়ার এডমিরাল আওয়াল, সেটি হলো যে এই জাহাজ যখন মুক্ত হয়ে চলে আসলো তার সেদিন বা তার একদিন পরে আমরা ইন্টারন্যাশনাল কিছু মিডিয়াতে দেখেছি, বাংলাদেশের খবরের কাগজেও এসেছে যে কিছু পাইরেট জলদস্যুরা সোমালিয়ার পুলিশ বা নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে। ওই খবরে বলা হয়েছিল যে এই জাহাজ থেকে মুক্তিপণ নিয়ে ফেরার সময় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না, মুক্তিপণের ব্যাপারটা তো এখন দেখুন, এখানে তো একটা ন্যাশনাল মিডিয়াতে আমরা কথা বলছি, তো আমাদের তো তথ্যের উপরে কথা বলতে হবে। এই খবর আপনি যেমন দেখেছেন আমিও দেখেছি। তো এখানে যদি আপনি স্ট্রাকচারালি দেখেন, আইনগতভাবে দেখেন, তাহলে তিনটা পার্টি এখানে এই যে ঘটনাটা ঘটলো। একটা হচ্ছে আপনার দ্য শিপ ওনার এসএস শিপিং, আরেকটা হচ্ছে এই জলদস্যুরা, আরেকটা হচ্ছে আপনার ওদের যে আপনার দ্য ইন্স্যুরার যেটা পিএনআই, প্রোটেকশন অ্যান্ড ইমিউনিটি যে ইন্স্যুরেন্স কোম্পানি, ইউকে বেসড যে কোম্পানি, এটা এই তিনটা। তো এই যে আপনার জাহাজটা মুক্তি পেল, এটা একটা প্রসেসে মুক্তি পেয়েছে এবং এই প্রসেসটা এমভি আবদুল্লাহর জন্যই শুরু হয় নাই, এটা শুরু হয়েছে সেই 2009-এর আগে থেকে। বহু মহারথী এখান দিয়ে গেছে, ইউএস শেপ, আমেরিকান, আপনার ইউরোপিয়ান শেপ, অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছে এবং ইট বিকেম এন ইন্ডাস্ট্রি, আমি যেটা বললাম আর কি, যে একটা পাইরেসি ইন্ডাস্ট্রি। তা এখন এই তাদের ভিতরে কিসের ভিত্তিতে এটা ছাড়া হলো, কেন তারা 32 দিন পরে জাহানমণিতে 100 দিন ছিল, এইবার তারা 33 ডেজ পরে নেমে গেল, তো একটা নিশ্চয়ই একটা সমঝোতার ভিত্তিতে হয়েছে। এই সমঝোতা কি এই তিনজন বলতে পারবে, শিপ ওনার, পাইরেটস এবং আপনার এই পিএনআই কোম্পানি। কিন্তু রয়টার্স তো একটা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি, যারা রয়টার্স তো খুব পরিষ্কারভাবে এখানে মুক্তিপণের কথা উল্লেখ করেছে এবং কত অ্যামাউন্ট সেটা উল্লেখ করেছে। আচ্ছা, সেটা এখন যদি আমি যদি সোশ্যাল মিডিয়াতে থাকতাম বা ওই যে ইউটিউবার যদি হতাম, তাহলে তো ওখানে তো যে কথা বলছে সে তো নিজেই জাজ, জুরি অ্যান্ড এক্সিকিউটর, সেই বলে দিচ্ছে। তা আমি হয়তো বলতাম যে এখানে না 5 না 10 দেওয়া হয়েছে এবং এটা খায় আর কি, এটা যত আপনি উদ্ভট কথা বলবেন সেটা খাবে। আর যেহেতু আমরা এখানে ন্যাশনাল মিডিয়াতে কথা বলছি, তা আমার পজিশনটা হলো নিঃসন্দেহে এখানে তো তথ্যের ভিত্তিতেই কথা বলতে হবে। এই তথ্যটা বাংলাদেশ যে 3 পার্টির কথা বলেছেন এবং এই 3 পার্টির কেউই প্রকাশ্যে বলে নাই। জি, তাহলে তো আমরা কিসের ভিত্তিতে বলবো এখন? এটা কি 1 পয়সা না 5 না 10 না কি, সেটা তো বলবো না। বাট এই যে প্রসেসটা, আমি একটা জিনিস বলবো, কোম্পানি যেটা বলেছে, আমাদের এসএস শিপিং যেটা বলেছে, যে আমরা যে প্রসেসটা ফলো করেছি এটাতে আমরা উই হ্যাভ কমপ্লাইড উইথ যে আইন, যুক্তরাষ্ট্রের আইন, যুক্তরাজ্যের আইন, কেনিয়ার আইন এবং সোমালের আইন, এই 4টা দেশের আইন মেনে আমরা এই ডিলটা করেছি। ডিল না, এই প্রসেসটা আমরা শেষ করেছি। এখন যুক্তরাষ্ট্র কিভাবে আসলো? আপনার যদি কোনো ডলারের হয়ে থাকে, ইফ ইট ইজ $1, 1 সেন্ট, যেটাই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবে, এটা ওই নিউ ইয়র্ক ফেড দেখবে আপনার এভরিথিং, ইভেন $1 ইট গোস থ্রু। হুন্ডি কীভাবে হয় সেটা অন্য ব্যাপার। বাট এই কথা হলো যে এই তাদের যে কোম্পানির যে পজিশন, যে আমরা কোনো মানি লন্ডারিং করি নাই, দ্যাটস ট্রু। তারপরে হলো যে আমরা এই যে 4টা দেশের যে রুল, এটা কমপ্লাই করেছি, তো উই শুড অ্যাকসেপ্ট দ্যাট। জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতির সময় পার হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি, পরে আবার শুনবো আপনাদের কথা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। ক্যাপ্টেন রশিদ, আপনার কাছে একটু সবশেষ যে অভিজ্ঞতার মুখোমুখি আপনি হয়েছেন, আপনার নাবিকরা হয়েছে, এর আগেও একই কোম্পানির আপনি ছিলেন না, কিন্তু আপনার অন্য কলিগরা তখন ছিল, তারাও একই রকমের অভিজ্ঞতার, বিভীষিকাময় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। ভবিষ্যতে যাতে আপনার আর কোনো কলিগ, আপনি বা কোনো নাবিক এই পরিস্থিতির মুখোমুখি না হয়, সেজন্য একজন ক্যাপ্টেন হিসেবে আপনার কি পরামর্শ, কি করণীয়? ধন্যবাদ। আচ্ছা, ভবিষ্যতে যাতে না ঘটে বা ইনশাল্লাহ না হয়, তাহলে আমি আমাদের মালিকপক্ষ প্লাস সরকারকে তথা বলবো যে সোমালিয়ান কোস্ট যদি যায় কোনো শিপ বা তাহলে আর্ম গার্ডস প্লাস আর আরও আমি প্রিকশনগুলো আরও বাড়াইতে হবে, আরও ইনক্রিজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় আমরা নেক্সট কোনো ইনসিডেন্ট থেকে ইনশাল্লাহ রক্ষা পাবো বলি। বাট এনিহাউ আপনাকে যতই আপনি কাঁটাতার দেন, যতই আপনি ফায়ার হোস দেন, যতই আপনি ডামি দেন, যতই আপনি জিগজাগ করেন, বাট ইউ হ্যাভ টু হ্যাভ ক্যারি দ্য আর্মস গার্ড, বিকজ উই আর উইথাউট আর্মস। আপনি জানেন মার্চেন্ট নেভিতে কোনো আর্মস থাকে না, সুতরাং আমাদের কাছে যেহেতু আর্মস নাই, ওদের কাছে থাকবে রকেট লঞ্চার, ওদের কাছে AK-47, M16। উই ক্যান নট ফাইট উইথ দ্য ফায়ার হোস অ্যান্ড এ রেজারওয়ার। দিস ইজ আর কমপ্লিটলি ননসেন্স থিংস, আই শুড সে as a master, I should say this is the nothing. We have to have the arms guard. আর্মস গার্ড নিলে পরে কি ধরনের arms guards নিলে তাহলে they can fight with them. They can fight with them by সেটা তো আপনার বা আপনার নাবিকদের পক্ষে সম্ভব নয়। না, আর্মস গার্ড করবে, ওরাই করবে, ওরাই ওদেরকে মানে আপনার রিফ্রেন করবে। ওই মেরিটাইম জোনে যে সমস্ত ওই সমস্ত সোমালিয়ান কোস্টে যাওয়ার সময় বাংলাদেশি পতাকাবাহী হোক বা বিদেশি পতাকাবাহী হোক, আমার মনে হয় পেট্রোলিং শিপ থেকে নিতে হবে। পেট্রোলিং শিপ না, ওটা একটা গ্রুপ থাকে, একটা অ্যাসোসিয়েশন বা একটা গ্রুপ থাকে, একটা কোম্পানি থাকে, আর্মস গার্ড সাপ্লাই ভাড়া করতে হবে। জি সাপ্লাই। আমার মনে হয় দেয়ার ইজ নো আদার ওয়ে টু প্রিভেন্ট দিস ইনসিডেন্ট উইথাউট আর্ম গার্ডস। জি, দ্যাট ইজ মাই কনক্লুশন। জি, অনেক ধন্যবাদ ক্যাপ্টেন রশিদ। রিয়ার অ্যাডমিরাল আউয়াল যেটি বলছে যে মার্সেন্টাইজ জাহাজে আর্ম গার্ড মানে আর্ম সহ থাকার একটু সুযোগ নাই, কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ কোনো রুটে যদি চলে তাহলে যে আর্মস গার্ড নেওয়ার কথা বলছেন সেটা কিভাবে সম্ভব, এবং এটা কি আপনার আন্তর্জাতিক জাহাজ চলাচলের হতে পারে যে একটা নিয়ম হতে পারে যে আমি সবসময় অস্ত্র নিয়ে চলবো জাহাজ? না, এটা আপনার এটা আন্তর্জাতিকভাবেই প্রচলন আছে। আপনি যদি মনে করেন যে আপনার যে রুটে আপনি যাচ্ছেন সেখানে যদি আপনার কোনো নিরাপত্তার ঝুঁকি থাকে, তাহলে আপনি আর্ম গার্ড নিতে পারেন। যেমন এটা যে ডিজি শিপিং আমাদের আছে, তার অর্ডারও আছে যে এই ধরনের যদি কোনো ধরনের রিস্ক থাকে তাহলে আর্ম গার্ড নেওয়া। যেমন কলম্বো থেকে আর্ম গার্ড নিয়ে যে আপনি জিবুতি পর্যন্ত যাবেন, তো এইটাতে একটা খরচের ব্যাপার আছে। আপনি যাওয়া আসায় অ্যাবাউট $20,000 লাগবে, তো এইটা কোম্পানিকে বেয়ার করতে হবে, এই একটা জিনিস। তো এখন আমাদের যেটা করা উচিত যে ক্যাপ্টেন রশিদ এবং তার টিম তারা একটা প্রসেসের ভিতর দিয়ে চলে এসেছেন। তো আমি তাদের কমপ্লিমেন্ট করবো এই জন্য যে তারা নিরাপদে এসেছেন, যে কার্গো তাদের যে কমিটমেন্ট ছিল, কমার্শিয়াল কমিটমেন্ট যেটা, সেটা পূরণ হয়েছে। দ্যাটস এ গুড থিং ফর দ্য বাংলাদেশি শিপিং কোম্পানি এবং আমাদের ইমেজের জন্য। এবং তার ক্রুরা ইটস এ গুড থিং যে তারা ওই থেকে আপনার ইউএই থেকে চলে আসেন নাই, তারা আবার কার্গো নিয়ে বাংলাদেশে এসেছেন। দ্যাটস এ গুড জেস্টার অন দেয়ার পার্ট। তো এটা হলো একটা পার্ট, ভেরি ওয়েল ডান। বাট আপনার যখন এমন একটা ঘটনা হয়ে গেছে তখন নিশ্চয়ই ডিজি শিপিংয়ের তার এগুলো দায়িত্ব এটাকে পুরোপুরি এটাকে ইনভেস্টিভ করে দেখা যে কোথায় কোথায় আপনার ল্যাকিং ছিল, কোন জায়গায় বিভিন্ন ধরনের যে ক্যাপ্টেন রশিদ এবং তার টিম যে আছে, দে সাইন এ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টে ক্যাপ্টেনের অনেক দায়িত্ব থাকে, তো সেই দায়িত্বগুলো তিনি কিভাবে পালন করেছেন, শিপস ক্রুরা কীভাবে পালন করেছেন, এগুলো সেই রিভিউতে আসবে। এবং এই রিভিউর পরে তো নেক্সট বাংলাদেশি জাহাজগুলোর জন্য কী ব্যবস্থা হবে সেই ব্যাপারে হবে। রিস্ক থাকলে অবশ্যই আর্ম গার্ড নেওয়া উচিত।
আর আমাদের ওই যে একটা অবস্থা বোধহয় হয়ে যাচ্ছে, দ্য রিলায়েন্স অন দ্য ইন্স্যুরেন্স, এটা বোধহয় পুরোপুরি ঠিক না। এটা আমার মনে হয় যে ডিজি শিপিং তার যে তদন্ত এগুলো শেষ করার পরে আমাদের যে ট্রেনিং ব্যবস্থা, সেখানে যে বেসিক যে আপনার যে রেজারভয়ার, আপনার প্রেশার, যে ফায়ার হোজ এবং যা যা আপনার করার কথা, এগুলো আন্তর্জাতিকভাবে এগুলো নিতেই হবে, আপনার মাস্ট এগুলো যাতে নেওয়া হয় সেটা এনশিওর করতে হবে। জাহাজের পক্ষ থেকে যা করা সম্ভব, গার্ড দরকার থাকলে আপনি নেবেন। আর একটা রিস্ক অ্যাসেসমেন্ট প্রত্যেক রুটের জন্য থাকতে হবে, এটা আপডেটেড থাকতে হবে। এবং ওই এলাকায় ইউন্যাভ ফোর্স আছে, ইউরোপিয়ান নেভাল ফোর্স আছে, ইন্ডিয়ান নেভি ওখানে একটা পেট্রোল আছে, এবং আরও কীভাবে পেট্রোলটাকে জোরদার করা যায় এটার ব্যাপারে আমাদের পক্ষ থেকে এই যে ঘটনা, এর ভিতরেই অনেকভাবে যোগাযোগ হয়েছে। তারা তো জাহাজে বন্দী ছিলেন, দে ডোন্ট নো হাউ ইট হ্যাজ হ্যাপেন্ড, বাট এগুলো গভর্নমেন্ট সহযোগিতাগুলো বৃদ্ধি করতে হবে, শিপিং এবং ফরেন মিনিস্ট্রি তারা এই সমস্ত কিছু এগুলো করেছেন। আর কোম্পানির কাজ হলো তারা নেগোশিয়েট করে কিভাবে ছাড়িয়ে আনবে, সেটা কোম্পানির কাজ। তো এই জিনিসগুলো আরও বর্ধিত করে যাতে করে আমাদের মার্চেন্ট শিপগুলো নিরাপদে চলতে পারে, এবং বারবার যেন একটা কোম্পানির জাহাজ মানে ধরা না পড়ে, সেই ব্যাপারে একটা ভালো ব্যবস্থা নিতে হবেন। এই জন্য আমার মনে হয় যে আমাদের যে সেফটি প্রিকশন যেগুলো আছে, যে মডাস অপারেন্ডি আছে, যে চেকলিস্ট আছে, এগুলো একটা শেষ করতে হবে, রিভিউ দরকার। এবং এটা হলেই বাংলাদেশে কোনো শিপ যাতে ধরা না পড়ে। অনেক ধন্যবাদ রিয়ার অ্যাডমিরাল এস.এম. আউয়াল এবং এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ, আপনাদের দুজনকে, এবং আপনার সাহসিকতার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনার 23 নাবিক সহ সবার প্রতি আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এবং বাংলাদেশি না, আমাদের যাতে বাংলাদেশে আর কোনো জাহাজ যাতে কোথাও এই পরিস্থিতির মুখোমুখি না হয়, বাংলাদেশের কোনো জাহাজ আমরা রাখবো, এবং যা যা প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিশ্চয়ই সংশ্লিষ্টরা ভাববেন, নেবেন, সেই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা জিরো আওয়ার দেখছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী শনিবার আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।